রাজ শীতলকে এভাবে ধর্ষণ করবে সেটা শীতল ভাবতেই পারেনি। রাজ শীতলের ভাইয়ের ফ্রেন্ড ছিল, জানের জান ফ্রেন্ড ছিল রাজ আর শীতলের ভাই। রাজ নিজের বন্ধুর বোনের সাথে এরকম জঘন্য কাজ করবে সেটা শীতল ভাবতেই পারছে না। রাজ নম্র ভদ্র অমায়িক আচার আচরণের একটা ছেলে। মা বাবা কেউ বেঁচে নেই। শীতলের পরিবারই ছিল রাজের পরিবার। রাজের একটা ছোট বোন ছিল। 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় রাজের বোন। শীতল জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে আছে। জামা কাপড়গুলো নিচে ফ্লোরে পড়ে আছে। রাজ নিজের কাজ শেষ করে ফ্লোর থেকে নিজের পোশাক তুলে পরে নিয়ে বাহিরে চলে গেল। শীতল তখনও অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইল। হিংস্র অন্ধ হায়নার মতো শীতলে ছিন্ন ভিন্ন করেছে। কেন করছে এরকম রাজ সেটা শীতল বোঝে ওঠার আগেই হায়নার থাবায় ব্যথা সহ্য করতে না পেয়ে জ্ঞান হারায়। শীতলের জ্ঞান ফিরতেই এক মুহূর্ত লাগল না বুঝতে তার সাথে কি হয়েছে। ব্যথায় বিছানা থেকে উঠতে পারছে না শীতল। চোখ বন্ধ হয়ে আসছে লজ্জায় ঘৃণায়। কখনো ভাবতেই পারেনি সে কারো হাতে এভাবে ধর্ষিত হবে। তার মাথায় ধর্ষিতার তকমা লেগেছে। সমাজে এরকম মেয়েদের জায়গস কোথায় সেটা সে জানে। শীতল বিছানা থেকে উঠতে নিলে পড়ে যায় ফ্লোরে। মিনিমাম শক্তিটুকুও নেই তার মধ্যে ফ্লোর থেকে উঠার। তখনই কারো কথা ভেসে উঠল শীতলের কানে। আমি কি হেল্প করব? শীতল তাকিয়ে দেখে যে তাকে ধর্ষণ করেছে সে সোফায় বসে আছে। নিষ্পাপ মুখ করে তাকিয়ে বলছে হেল্প করার কথা। রাজ সোফা থেকে উঠে আসতেই শীতল তার দুল হাত দিয়ে নিজের শরীর ঢেকে ফেলে। চোখ বন্ধ করে অজরে কান্না করতে লাগল শীতল। রাজ এসব তোয়াক্কা না করে ফ্লোর থেকে জামা কাপড় তোলে ছুঁড়ে মারে শীতলের দিকে। তাড়াতাড়ি ওয়াশরুমে ফ্রেশ হতে যাও এগুলো পরে। ওয়াশরুমে তোমার জন্য আরও ড্রেস আছে। ফ্রেশ হয়ে ওগুলো পরবে। রাজ কথাগুলো বলেই রুমের বাহিরে চলে গেল। যাওয়ার আগে দরজা জোরে ধাক্কা দিয়ে লক করল বাহির থেকে। শীতল ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে বসে রইল। কেন তাকে ধর্ষণ করা হলো সেটা এখনো জানে না শীতল। রাজের মতো এমন ছেলে তাকে ধর্ষণ করেছে সেটা কিছুতেই মানতে পারছে না শীতল। শীতল সকালে কোচিং থেকে ফিরছিল। স্বাভাবিকভাবেই রাজ তাকে রাস্তায় দেখে বাসায় ড্রপ করার কথা বলে পুরানো একটা বাড়িতে নিয়ে আসে। রাজ ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পারবে। তারপরও বলেন কোথায় যাচ্ছি? আমাকে কিডন্যাপ করছেন না তো? কথাটা বলেই শীতল হেসে দিল। রাজও মুচকি হাসল। রাজ পুরানো বাড়িতে এসেই শীতলের হাত ধরে একটা রুমে নিয়ে আসে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে শীতল। এই সারপ্রাইজ আজীবন মনে থাকবে তোমার। রাজের চোখ হঠাৎ অন্যরকম হয়ে গেল। শীতল কিছু বোঝার আগেই রাজ শীতলকে থাপ্পড় মেরে বিছানায় ফেলে দেয়। রাজ ভাইয়া আপনি কি করছেন? যা করছি তা তো দেখবেই। আমি কিছু দেখব না। আমার কোনো সারপ্রাইজ লাগবে না। তা বললে হয় নাকি? সারপ্রাইজ তোমাকে নিতেই হবে। দেখুন আমার ভয় করছে, আমাকে যেতে দিন। দেব যেতে, আগে কাজ শেষ করি। কি কাজ করবেন? বাড়িতে সবাই আমার জন্য ওয়েট করছে। তোমাকে বাড়ি দিয়ে আসবো আর তোমার বাড়িতেও জানিয়ে দিয়েছি ফোন করে তুমি আমার সাথে আছে। কেউ তোমার জন্য চিন্তা করবে না। রাজ নিজের শার্ট খোলা মাত্রই শীতলের আত্মায় পানি চলে আসে। শার্ট কেন খুলছেন আপনি? তুমি সিনেমা দেখো না ডিয়ার? শার্ট খুলে কি করে? রাজ হঠাৎ শীতলের জামায় হাত দেয় আর শীতলের কিছু বোঝার আগেই হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়ে। শীতল নিজেকে বাঁচানোর চেষ্টা করে বাট একটা ছেলের শক্তির কাছে তাকে হার মানতে হয়।
শীতল শাওয়ারের নিচে বসে এগুলো ভাবতে থাকে। একসময় মনে করে এই কষ্ট থেকে একমাত্র মৃত্যু তাকে মুক্তি দেবে। এই কষ্ট বুকে নিয়ে সে বেঁচে থাকতে পারবে না। এই মুখ আর কাউকে সে দেখাবে না। শাওয়ারের নিচে বসে রাজের দেওয়া আঁচড়গুলো মুছতে থাকে শীতল আর চিৎকার করে কান্না করতে থাকে। শীতল শাওয়ারের নিচে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে বিকাল হয়েছে। শীতলের বাবা রাজকে ফোন করে বলে শীতলকে বাড়িতে নিয়ে আসতে। রাজ চালাকি করে বলে তার কিছু কাজিন আছে যারা দেশের বাইরে থেকে এসেছে। তাদের সাথে শীতল গল্প করে সময় কাটাচ্ছে। আসতে লেট হবে শীতলের। শীতলের খেয়াল রাখতে বলেছে শীতলের বাবা। রাজ বাঁকা হাসি দিয়ে মনে মনে বলে খুব ভালো করেই আপনার মেয়ের খেয়াল রাখব হবু শ্বশুর মশাই। শীতলের জ্ঞান ফিরলে নিজেকর রুমের বেডে আবিষ্কার করে মাথা ব্যথা করছে শীতলের। সে তো ওয়াশরুমে ছিল, এখানে কিভাবে এলো? শীতল খেয়াল করল তার গায়ে শুকনো জামা। এই জামা যে রাজ পরিয়েছে সেটা ভাবতে তার বেশি সময় লাগেনি। রাজরুমে ঢুকে শীতলের কাছে যায়। ওয়াশরুমে পড়েছিলে? আমার বাসার পানি তো সব শেষ করে দিলে তুমি গোসল করে। শীতল ঘৃণা নিয়ে রাজের দিকে তাকালো। তোমার জামা আমি চেঞ্জ করেছি, এটাতে রিয়েক্ট করার কিছু নেই। শীতল এবার মুখ খুলল। আপনি কি মানুষ না জানোয়ার? এত বড় জঘন্য অপরাধ করেও আমার সামনে কথা বলছেন? আপনার মধ্যে বিবেক বলে কিছু নেই। নিজের বন্ধুর বোনের সাথে এমন জঘন্য কাজ করতে আপনার এতটুকু লাগল না? আমার পরিবার আপনাকে কত বিশ্বাস করে আর আপনি কিনা এই বিশ্বাসের মর্যাদা রাখলেন না। রাজ শীতলের কোনো কথাই শুনছে না। এমন একটা ভাব করছে যেন সে কিছুই শুনতে পায়নি। রাজ আপন মনে নিজের কাজ করছে। কি সব পেপার দেখছে রাজ? শীতল আবার বলল, আপনার মতো ভালো মানুষের মুখোশ পরা লোকেরা অবশ্য এসব করে। আপনাদের মতো লোকেরা কাছে নো সম্পর্কের মূল্য দিতে জানে না। আপনার মুখোশ আমি খুলে দেব সবার সামনে। শীতল কথাগুলো বলেই রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়াল। ঠিক তখনই রাজ শীতলের হাত টেনে দেয়ালের সাথে মিশাল। শীতল রাজকে একটা ধাক্কা দিয়ে বেড সাইডে ফেলে দিল। মাথায় অনেকটা চোট পেয়েছে রাজ। কিছু ব্লিডিং পড়ছে কপাল থেকে। রাজ এসব তোয়াক্কা না করে শীতলের কাছে গিয়ে শীতলকে আবারও দেয়ালের সাথে চেপে ধরল। শীতল ঘৃণার দৃষ্টি নিয়ে রাজের দিকে তাকিয়ে আছে। রাজ ভয়াবহ দৃষ্টি নিয়ে শীতলের দিকে তাকিয়ে থেকে বলল, অনেক হয়েছে তোমার লেকচার। তোমার বাবা তো কলেজের লেকচারাল। বাবার মতোই লেকচার তো ভালোই দিতে পারো তুমি। তোমার যে অবস্থা করেছি আমি তাতে কারো সামনে মুখ দেখাতে পারবে না তুমি। এসব যদি সোসাইটির লোকেরা জানে তাহলে তোমাদের সম্মানের তেরটা বাজবে। আমাকে কেউ কিছুই করতে পারবে না। তোমার বাবার তো হার্টের সমস্যা, তাই না? যদি এসব তোমার বাবা জানে তাহলে কি হবে বলো তো? শীতল কিছুটা চিন্তায় পড়ে গেল। এসব সে ভাবেনি। বাবা জানতে পারলে মেনে নিতে পারবে না। তার মেয়েকে কেউ ধর্ষণ করেছে, এটা তার কাছে মৃত্যুর চেয়ে কষ্টদায়ক হবে। আমি তোমাকে এখনই বিয়ে করব। একমাত্র এটাই হবে তোমাদের সবার জন্য মঙ্গলজনক। এমনিতে আমি ছাড়া তোমার মতো ধর্ষিতা মেয়েকে কেউ বিয়ে করবে না। শীতল এবার রাজকে থাপ্পড় দিল। তোর মতো জঘন্য লোককে আপনি বললেও পাপ লাগবে। তুই ভাবলি কি করে আমি তোর মতো ধর্ষককে বিয়ে করব? কে জানে আরো কত কত মেয়েদের তোর শিকার বানিয়েছিস। তোদের মতো জানোয়ার অমানুষ কখনো কারো স্বামী হতে পারে না। রাজ শয়তানের মতো হাসি দিয়ে বলল, এমনিতে তোমার জবান খুলে না। সব সময় তো চুপচাপ থাকতে। এখন তো দেখছি বেশ চটার চটার কথা বলছো।
আমাকে যা যা বলছো তার হিসেব আমি পরে শোধ সমেত নেব। এখন বিয়েতে রাজি না হলে তোমার বাবাকে ফোন করব। তারপর বলবো তার মেয়েকে আমি কিভাবে রেপ করেছি। বিস্তারিত সব বলবো। এরপর মিডিয়ার লোকেদেরও জানাবো কিভাবে একজন নিরীহ সম্মানিত মেয়েকে আমি অমসম্মানিত করেছি। শীতল এবার ভয় পেয়ে গেল। নিজের জন্য তার ভয় করছে না, বাবার জন্য শীতলের ভয় করছে। বাবার সম্মান মাটিতে মিশে যাবে তার মেয়ে ধর্ষণ হয়েছে একথা সোসাইটির লোকেরা জানলে। অন্যদিকে এই ধর্ষককে বিয়ে করা অসম্ভব। বিয়ে করলে প্রতি রাতেই এই জানোয়ার তাকে বৈধভাবে ধর্ষণ করবে তাতে কোনো সন্দেহ নেই। শীতল কি করবে ভেবে পাচ্ছে না। তার চোখ দিয়ে লাগাতার অশ্রু ঝরছে। রাজ শীতলের ওরের জন্য ওয়েট করছে পকেটে হাত ঢুকিয়ে। আমি রাজি, তবে কি? তবে আমার সাথে কেন এমন করছেন তা বলতে হবে। কাহিনী সবে শুরু হলো, আর তুমি এখনই শেষ করতে চাও ডিয়ার। ধীরে ধীরে সব জানতে পারবে, আগে বিয়েটা হোক। তুমি রাজি তো বিয়ের জন্য? শীতল ঘৃণায় লজ্জায় নিচে তাকিয়ে আছে। এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। রাজ বিয়ের জন্য কিছু শাড়ি গয়না বেডে রেখে নিচে চলে আসল। শীতল নিরুপায় হয়ে সেগুলো পরে নিচে নামল। কাজী আর রেজিস্ট্রার তাদের বিয়ে পড়াল। স্বাভাবিক নিয়মে চুপচাপ তাদের বিয়ে হল। রাজ আর শীতল দাঁড়িয়ে আছে। শীতলের বাবা মা আর ভাই রোদ সোফায় বসে আছে। নীরবতা চলছে সবার মাঝে। শীতল শুধু কান্না করছে আর শীতলের মা আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করছে। শীতলের বাবা, তোমরা আগে থেকে পছন্দ করো একে অপরকে, সেটা জানাবে না? আমার সম্মানের কথা একবারও ভাবলে না তোমরা? রোদ, বোনকে কোলে নিয়ে বেড়ানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, পড়ানো, সারা রাত জেগে থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন করানো, এসবের এভাবে প্রতিদান পেলাম। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার সুইট সিস্টার। শীতল কিছু বলছে না, শুধু কান্না করছে। আসল কথা বলে দিলে রাজ তার বাবাকে ধর্ষণের কথা বলে দেবে। এজন্য শীতল চুপচাপ দাঁড়িয়ে আছে। যা বলার রাজ বলেছে। রাজ, রোদ দোস্ত, আমরা ভালোবাসি দুজন দুজনকে, তাই না জানিয়েই বিয়ে করেছি। তোরা তো শীতলের বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছিস। শীতলকে হারানোর ভয় আমি এই কাজ করেছি। রোদ, তুই তো কথাই বলিস না। বন্ধু হয়ে এমন করলি, আমাদের সম্মানের কথা ভাবলি না। রাজ চুপ হয়ে গেল। শীতলের বাবা, আমি তোমাদের মুখ দেখতে চাই না। আমার মেয়ে মারা গিয়েছে আমার কাছে। এই বাড়ি তোমাদের ছায়াও যেন না দেখি। রোদ বাবা, এদের চলে যেতে বলো। শীতল তার বাবার পা ধরে বসে পড়ল। বাবা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তোমাদের ছাড়া আমি বাঁচব না। শীতলের বাবা পা ছাড়িয়ে নিয়ে চলে গেল নিজের রুমে। রোদও চলে গেল রাগে। শীতলের মা তাদের মাথায় হাত রেখে চলে যেতে বলল। শীতলের মা, রাজ বাবা, তোমরা এখন চলে যাও। রোদের বাবা আর রোদ রাগ করেছে। রাগ চলে গেলে তোমাদের আপন করে নেবে। আমার মেয়েকে দেখো বাবা, তুমি ছাড়া ওর কেউ নেই আর। রাজ, জি আন্টি, দেখে রাখব। খুব ভালো করেই দেখে রাখব। আপনি চিন্তা করবে না। ওর চোখের পানি পড়তে দেব না কখনো। শীতল শেষবারের মতো তার মাকে জড়িয়ে ধরে কাঁদল। তার মাও কাঁদল মেয়েকে বিদায় দিয়ে। শীতল মনে মনে বলল, আমি তোমাদের সম্মান নষ্ট করিনি মা। তোমরা জানোস তোমাদের মেয়ের সাথে কি হয়েছে। আজকের পর থেকে তোমাদের মেয়ে জীবন্ত লাশ হয়ে থাকবে। রাজ বিদায় নিয়ে শীতলকে নিয়ে তার গাড়িতে বসল।
ড্রাইভ করছে রাজ আর শীতল বাহিরে মুখ বের করে কাঁদছে তার পরিবারের জন্য। শীতল ভাবছে কেন তার জীবন এমন হল, রাজ কেন তার সাথে এমন করল, কি অপরাধ ছিল তার, কিসের জন্য এমন করছে সে। আর যাই হোক, এই অমানুষের সাথে থাকা যায় না। তার গা ঘিন ঘিন করছে রাজের কথা ভেবে। সারা জীবন এই লোকের সাথে সে থাকবে কিভাবে। শীতল বাহিরে তাকিয়ে কান্না করছে। সে কি করবে তা ভাবছে। এরকম জানোয়ারের সাথে সে থাকবে কি করে সেটা ভেবে পাচ্ছে না শীতল। রাজ আর চোখে শীতলের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। কি রকম নেশাগ্রস্তের মতো তাকিয়ে থেকে থেকে মুচকি মুচকি হাসছে রাজ। তখনই কিছু গুন্ডা টাইপ ছেলে রাজদের গাড়িটাকে তাদের গাড়ি দিয়ে ধাক্কা মেরে একটা খাদের পাশে ফেলে দিল। ছেলেগুলো হেসে হেসে বলল, এত সুন্দর জিনিস কে নিয়ে কেউ বাহিরে বের হয়, আমরা হলে তো বুকের ভেতর লুকিয়ে রাখতাম। রাজ কিছু বলবে তার আগেই ছেলেগুলো চলে গেল। রাজ তার গাড়ি নিয়ে খাদ থেকে রোডে নিয়ে এলো। শীতল কোনো রিয়েক্ট করেনি। তার সাথে রাজ যেটা করেছে তাতেই সে স্তব্ধ। রাজ রাগে জোরে জোরে বাতাসের বেগে ড্রাইভ করতে লাগল। শীতলের দিকে রাজ এমনভাবে তাকাচ্ছে মাঝে মাঝে যেন শীতলের জন্য রাজ অপমানিত হয়েছে। রাজ শীতলকে অপমানের জন্য দায়ী করছে। শীতলের সুন্দরী হওয়া যেন অপরাধ। রাজ বিশাল এক আলিশান বাড়িতে গাড়ি থামাল। রাজ শীতলকে কিছু না বলেই হন হন করে ভেতরে চলে গেল। শীতল রাজের পিছু পিছু বাড়িটাতে ঢুকল। বাড়ির ভেতরে গিয়ে শীতল অবাক হল। জমিদার বাড়ির মতো লাগছে বাড়িটা। বিদেশি সব শপিজ দিয়ে বাড়িটা সাজানো। শীতল কিছুটা ভয় পাচ্ছে বাড়ির ভেতরে ঢুকে। রাজকে সে দেখতে পাচ্ছে না। সে তো রাজের রুমও চেনে না। কিছুই বুঝতে পারছে না সে কি করবে। অবশ্য যার স্বামী রাজের মতো হয় তার সবকিছু নিজেই বুঝতে হয়। শীতল বেশ কিছুক্ষণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকল। বৌরানী, আপনি এসে গিয়েছেন? আপনার জন্য ওয়েট করছিলাম। শীতল দেখল একটা বয়স্ক লোক তার পিছনে দাঁড়িয়ে আছে। লোকটা বেশ ফর্সা, লম্বা, লালা দাড়ি আছে, সুঠাম দেহের অধিকারী। কণ্ঠটা বেশ অমায়িক। লোকটার মাঝে নুরানির ভাব আছে। আপনি আমায় চেনেন? জি হ্যাঁ, আপনি রাজবাবার বউ। আমরা আপনার অপেক্ষায় ছিলাম। রাজবাবা আমাদের জানিয়েছিলেন তিনি বিবাহ করেছেন। আপনি দেখতে ঠিক লক্ষ্মীর মতো। আপনার আর রাজবাবার ঘর আলোতে ভরে উঠবে দেখবেন। শীতল নিজে নিজে তাচ্ছিলের হাসি দিল। চলুন আপনাকে আপনার রুমে দিয়ে আসি। শীতলকে রাজের রুমের সামনে এনে দিয়ে লোকটা চলে গেল। শীতল ধীরে ধীরে রুমে ঢুকল। রুম দেখে শীতলের মনে হল সে কোনো অন্ধকার বাঘের রুমে ঢুকেছে। হঠাৎ রাজ ওয়াশরুম থেকে টাওয়াল পরে বের হল। রাজ শীতলকে খেয়াল করেনি। রাজ ফোনে কথা বলছে আর এক হাত দিয়ে টাওয়ালটা খুলছে। টাওয়াল খোলার সাথে সাথে শীতল একটা চিৎকার দিল। তুমি এখানে যে? আমকে দেখতে ইচ্ছে করছিল বুঝি? আমার আদর নিতে এসেছ তাই না ডিয়ার? কাছে এসো, একটু আদর করে দিই। রাজ মুচকি হেসে কথাগুলো বলল টাওয়াল পরতে পরতে। আপনাকে আমার জুতাও দেখতে চায় না। আপনার আদরের থেকে পুরো গায়ে আগুন জ্বালিয়ে দেব। তবুও আপনার নোংরা ছোঁয়া নিজের গায়ে লাগাবো না। এত তেজ তোমার? তোমার এই অ্যাটিটিউডের জন্য মন চায় প্রেমে পড়ি তোমার। তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে খুব। নেশা নেশা লাগে তোমার অ্যাটিটিউড দেখে। রাজ শীতলের কোমর জড়িয়ে ধরে বলল কথাগুলো। শীতল রাজকে এক ঝটকা দিয়ে সরিয়ে দিল। রাজ মুচকি হাসল শুধু।
আপনার মতো জানোয়ার কাউকে কখনো ভালোবাসতে পারে না। কারো প্রেমেও পড়ে না ধর্ষকরা। কারো ভালোবাসার যোগ্য না আপনার মতো জঘন্য লোক। আপনাকে কখনো কেউ ভালোবাসতে পারে না কেউ। আমাকে কেউ ভালোবাসবে না বলেই তো আমি তোমাকে বিয়ে করলাম। তুমি না চাইলেও আমার কাছেই তুমি থাকবে সারা জীবন। স্বামী হিসেবে তোমার আমাকেই ভালোবাসতে হবে। স্বামী যেমন হোক তাকেই তোমাদের মতো মেয়েরা ভালোবাসে। আমি ভালোবাসবো আপনাকে? কুকুরকে ভালোবাসা ঢের ভালো এর চাইতেও। তাকিয়ে দেখো আমার দিকে একবার। আমার মতো ছেলেকে পাওয়ার জন্য মেয়েরা পাগল। তোমার ভাগ্য ভালো আমি তোমাকে বিয়ে করেছি। বিয়ে করার ছিল তাহলে আমাকে ধর্ষণ কেন করলেন? আমি কি করেছিলাম? এত বড় শাস্তি কেন আমাকে দিলেন? শীতল কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। রাজ শীতলের খুব কাছে এসে শীতলের চোখগুলো মুছে দিল। তোমাকে জোর করে বিয়ে করলে তুমি আমার কাছে থাকতে না। তোমার পরিবার তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেত। ডিভোর্স করিয়ে দিত আমাদের। তখন তোমার এবং তোমাদের থেকে আমার প্রতিশোধ নেওয়া হতো না জান। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কি করেছি আমি? আমার পরিবার কি করেছে? আজ আপনাকে বলতেই হবে। আপনি কেন এরকম করলেন? রাজ আবার শীতলের কাছে গিয়ে কানে কানে বলল। কাহিনী সবে শুরু। বলে দিলে তো জোশ শেষ হয়ে যাবে। তোমার আমার কাছ থেকে মুক্তি নেই। কখনো আমার কাছ থেকে চলে যেতে না পারো তাই। তোমাকে ধর্ষণ করেছি আমি। ধীরে ধীরে তোমার থেকে আর তোমার সোকল্ড ফ্যামিলি থেকে রিভেঞ্জ নিব আমি। আমার কাছ থেকে চলে যেতে চাইলেই তোমাকে ধর্ষণের কথা সবাই জানবে। তখন সোসাইটিতে তোমাদের সম্মান রাস্তায় লুটিয়ে পড়বে। এখন রাতের জন্য সাজুগুজু করে নাও। আমার প্রতিশোধের আগুনে জ্বলার জন্য তৈরি হও ডিয়ার। তুমি না চাইলেও তোমাকে ছোব। এটাই তোমার শাস্তি। শীতল এবার রেগে গিয়ে রাজের মুখে থু থু মারল। রাজ শীতলের বিহেভ দেখে চমকে যায়। শীতলের মতো মেয়ে এমন করছে তা কল্পনার বাহিরে। শীতল বেশ শান্তশিষ্ট মেয়ে। অবশ্য কোনো মেয়েকে অসম্মান করলে তো সে এরকম বিহেভ করবেই স্বাভাবিক। রাজ নিজের মুখ মুছে অগ্নি দৃষ্টি নিয়ে শীতলের দিকে তাকাল। শীতলও কম যায় না। সেও রেগে লাল হয়ে রাজের দিকে তাকালো যেন রাজকে গিলে খাবে। রাজ শীতলকে কিছু করতে যাবে তখনই কেউ দরজায় কড়া নাড়ল। রাজ বাবা আপনাদের কিছু লাগবে কি? রাত হয়ে গিয়েছে, খাবারের ব্যবস্থা করতে হবে তো। কি কি আপনারা খাবেন তা বলে দিন। আমরা রান্না করে দিচ্ছি। বউ রানীকে নিয়ে নিচে আসুন। রাজ শান্ত গলায় বলল। আপনি যান নিচে। আমি আসছি। এখানে ছোট একটা কাজ আছে, এসে সেটা সেরে আসছি। লোকটা চলে যেতেই রাজ শীতলকে একটানে বেডে ফেলে দিয়ে শীতলের উপর উঠে বসে দুই হাত চেপে ধরল। শীতল ভয়ে চোখ বন্ধ করে দিল। না জানি তাকে কি করে রাজ। আমার তোমার মতো জংলি বিড়ালকে ভীষণ ভালো লাগে। তোমার বিহেভে আমি ফিদা হয়ে গিয়েছি জাস্ট। তুমি যতই দূরে যাব আমাকে ততই তোমার কাছে পাবে। আমার ছোঁয়া তোমাকে নিতেই হবে ডিয়ার। এখন তুমি তৈরি হও, বিকজ বিয়ের প্রথম রাত বলে কথা। আজকে তোমাকে আমি আবার ধর্ষণ, সরি আমারা তো স্বামী স্ত্রী তাই ওয়ার্ডটা আদর হবে। রাজ শয়তানের মতো হাসি দিয়ে শীতলকে ছেড়ে চলে গেল রুমের বাহিরে। শীতল উঠে ভেতর থেকে দরজা লাগিয়ে বেডে আবার শুয়ে পড়ল। কাঁদতে কাঁদতে চোখ জ্বলছে শীতলের। বাবা মা ভাইয়ার কথা তার মনে পড়ছে। তাদের মিস করছে শীতল। নিশ্চয়ই তারাও মিস করছে শীতলকে। আমি কি কখনো নিজের লাইফে ফিরতে পারব? কখনো নিজের পরিবারের কাছে যেতে পারব?
এই জানোয়ারের কাছ থেকে কখনো কি মুক্তি পাব? আমাকে স্বামী নামের লোকটা তিলে তিলে মেরাই ফেলবে। নিজেকে নিয়ে নিজে কথাগুলো বলছে আর কাঁদছে শীতল। সে কি করেছে যার জন্য রাজ তাকে কষ্ট দিচ্ছে? কেন এমন করছে রাজ তার সাথে? শীতল একবারও রাজের রুমটাকে খেয়াল করেনি। কতটা শৌখিনতায় রুমটাকে গুছিয়ে সাজানো হয়েছে তা দেখলে শীতল রাজের রুচি কতটা বুঝতে পারত। শীতলের মাথা ব্যথা করছে তাই সে লম্বা একটা শাওয়ার নিল। ওয়াশরুম থেকে বের হতেই দরজায় কারো কড়া নাড়ার আওয়াজ এলো। শীতলের আতনায় পানি চলে এলো। বোধ হয় রাজ এসেছে। রাজের কথা ভাবতেই তার ভয় করছে আরো বেশি। রাজ না জানি তাকে কি করবে আবার। হয়তো আজকেই চিবিয়ে খেয়ে ফেলবে তাকে জানোয়ারের মতো। শীতল ভয়ে ভয়ে দরজার সামনে গেল। শীতল সাহস নিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দিয়েই সে চোখ বন্ধ করে ফেলল। শীতল ভেবেছে রাজ এসেছে। বউরানী কি হয়েছে? আপনাকে দেখে মনে হচ্ছে ভয় পেয়েছেন। শীতল কথা লুকিয়ে বলল সে ভেবেছে চোর ডাকাত দরজায় কড়া নাড়ছিল। লোকটা বলল, আমি ময়মনসিংহের লোক। আমাদের বলল কলিজা বড়। চোর ডাকাতের সাহস নেই এই বাড়িতে ঢোকার। আপনার বাড়ি ময়মনসিংহে? জি হ্যাঁ, আমার দাদুর বাড়িও ময়মনসিংহে। আমাদের রাজবাবার বাড়িও ময়মনসিংহে। কাজকর্মের জন্য আমরা ঢাকাতে পড়ে আছি। আপনি কত বছর যাবত এখানে আছেন? তা প্রায় 25 বছর তো হবেই। আমিই তো রাজবাবাকে মানুষ করেছি। আমি এই বাড়ির দেখাশোনার কাজে আছি। রাজের বাবার চাচাতো ভাই আমি। উনার অনুরোধে এখানে পড়ে আছি। রাজবাবা আমাকে অনেক সম্মান করে আর ভালোবাসে। আপনার কোনো ছেলে মেয়ে নেই? বিয়ে করেননি আপনি? না না, বিয়ে করেছি। একা একা তো থাকা যায় না। আমার একটা মেয়ে আছে। ও আচ্ছা, তো মেয়ের নাম কি? কোথায় থাকে? মেয়ের নাম জিজ্ঞাস করার পর লোকটা একটু আবেগপ্রবণ হয়ে গেল। আমার মেয়ের নাম কাজল। ওর মায়ের নাম ছিল সুরমা। মায়ের নামের সাথে মিলিয়ে নাম দিয়েছি কাজল। মেয়ে আমার কলেজে পড়ে আর আমার সাথে এখানেই থাকে। আপনার মেয়ে আমার সাথে দেখা করতে এলো না কেন? ভদ্রলোক একটু এড়িয়ে গেল এই প্রসঙ্গটা। এসব কথা থাক বউরানী। তো আপনাকে একদিন ময়মনসিংহের বাড়িতে নিয়ে যাব। ময়মনসিংহের মুক্তগাছার অমৃতি আর ছানার মন্ডা বাংলাদেশের মধ্যে বিখ্যাত। একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকে। আমি কখনো ময়মনসিংহে যাইনি। বাবার কাজের চাপে যাওয়া হয়ে ওঠেনি। ওখানকার পাহাড় অনেক সুন্দর, বিশেষ করে গারো পাহাড়। ব্রহ্মপুত্র নদ দেখারও ইচ্ছে আছে আমার। ঠিক আছে বউরানী, আপনাকে একদিন নিয়ে যাব। রাজবাবার সাথে কথা বলে দেখবেন। রাজবাবা একটু রাগী, জেদি, কিন্তু মনটা অনেক ভালো। আপনাকে অনেক ভালোবাসবে। আপনিও তাকে দেখে রাখবেন। ভদ্রলোক চলে গেল। শীতলের সাথে যা করে রাজ সেটা তো শীতল জানে না। রাজের মতো ধর্ষককে তো আর ভালোবাসা যায় না। শীতল দরকার পড়লে কুকুরকে ভালোবাসবে, তবুও রাজকে না। হঠাৎ শীতল কোমরে কারো ঠান্ডা স্পর্শ পেল। পিছনে তাকিয়ে দেখে রাজ শয়তানের মতো দাঁত বের করে হাসছে। ছাড়ুন আমাকে। আপনার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? আমার থেকে দূরে থাকুন। আমি তোমাকে ছোব না, তোকে ছোবে দিয়ার। রাজের শিকারকে কারো ছোঁয়ার অধিকার নেই। কেন? আপনি আমাকে কিনে রেখেছেন? কিনেই তো রেখেছি, আজকেই তো চিরদিনের জন্য তোমাকে আমার করে নিলাম। শীতল রাজকে ছাড়িয়ে উঠে দাঁড়াল। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর কখনো মানব না।
আপনার মতো জানোয়ারকে আমি শুধু ঘৃণা করি, এর থেকে বেশি কিছু না। রাজ শীতলকে আবারও নিজের কাছে নিয়ে এলো। রাজ শীতলের কানে কানে বলল, আমি তো তোমাকে বউ হিসেবে মানি। এটাই আমার কাছে যথেষ্ট তোমার কাছে আসার। আমাকে তোমার ভালোবাসতে হবে না। আমার শিকারকে কতভাবে নিজের করে নিতে হয় তা আমি জানি ডিয়ার। শীতল দাঁতে দাঁত চেপে কথাগুলো শুনছে, চোখ বন্ধ করে। তোমার চুলের সুবাসটা তো সেই লেভেলের। তোমার গায়ের গন্ধটাও একদম পারফিউমের মতো। শীতল রাজের পায়ে একটা মোচড় দিল পা দিয়ে। সে ভেবেছে রাজ তাকে ছেড়ে দিবে, বাট ছাড়ল না, বরং আরো জোরে চেপে ধরল পেছনে থেকে। রাজ শীতলের কোমরে হাত বুলাতে বুলাতে বলল, তোমার মতো জিরো ফিগারের মেয়ে আমার সাথে পেরে উঠবে না। সো বৃথা চেষ্টা করো না দূরে যাওয়ার। এখন চলো খাবে। খেয়ে দিয়ে শক্তি অর্জন করো, বিকজ রোমাঞ্চ করতে গেলে তো তোমার হজম করতে হবে তো ডিয়ার। রাজ কথাগুলো বলেই শয়তানের মতো হাসি দিল। আমি কোনো ধর্ষকের টাকায় খাবার খাব না। এর থেকে না খেয়ে মরে যাব। মরতে তোমাকে হবেই, বাট সেটা আমার হাতে। তোমাকে আমি মারব তিলে তিলে। আর বারবার আমাকে ধর্ষক বলবে না, খবরদার, তাহলে আমার জঘন্য রূপ ধারণ করতে হবে। এখন চলো আমার সাথে। তা না হলে তোমার বাড়িতে ফোন করে বলবো তোমাকে কিভাবে বিয়ে করেছি। শীতল আর কিছু বলল না। রাজের সাথে নিচে গেল শীতল। শীতল নিচে গিয়ে দেখল ডাইনিংয়ে খাবার দেওয়া হয়েছে। বিশাল আয়োজন করা হয়েছে। এত কম সময়ে কিভাবে এত আয়োজন করল কে জানে। শীতল একটা চেয়ার টেনে বসল, তখনই একটা মহিলা এলো। মহিলার দিকে শীতল তাকিয়ে অনুমান করল 40-এর মতো বয়স হবে, বাট এখনো ফেসে বডিতে তারুণ্যের ছোঁয়া আছে। মহিলা খাবার সার্ভ করল। রাজ একের পর এক খাবার খেয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে একটা খাদক। শীতল খাবার মুখে দিতেই মহিলার দিকে তাকাল। মহিলা হেসে বলল, খাবারটা অনেক সুস্বাদু হয়েছে তাই না বৌরানী? আমরা ময়মনসিংহের লোক। আমাদের হাতে জাদু আছে, তাই সুন্দর সুন্দর রান্না করতে পারি। শীতলের আসলেই খাবারগুলো খেয়ে ভালো লাগছে। তার মায়ের রান্নার কথা বেশ মনে পড়ছে। বাবা মা ভাইয়ার কথা শীতলের হঠাৎ মনে পড়ছে। সবাই নিশ্চয়ই তাকেও মনে করছে। শীতল বেশি খেতে পারল না, বিকজ টেবিলের নিচ দিয়ে রাজ শীতলের পায়ে খোঁচা দিচ্ছে আর জোরে জোরে চিমটি কাটছে। শীতল রাজের দিকে তাকাতেই দেখে রাজ ভদ্রলোকের মতো চুপচাপ খাচ্ছে। শীতল একটা জিনিস খেয়াল করল, তাদের সাথে রাজের চাচা উপর পাশে বসে খাচ্ছে, বাট তার মেয়ে কাজল এখনো আসেনি খেতে। কেউ একবারও কাজলের কথা বলছেও না। বিষয়টা গণ্ডগোল লাগছে শীতলের কাছে। খাওয়া শেষে শীতল ড্রেসিংয়ের সামনে বসে নিজেকে দেখছে। রাজের দেওয়া আঁচড়গুলো বেশ গাঢ় দাগ হয়ে রয়েছে। আচমকায় রাজ এসে শীতলকে কোলে তুলে নিল আর বেডের মাঝখানে ফেলে দিল। শীতল কিছু বোঝে ওঠার আগেই রাজ শীতলের উপর উঠে খুব কাছে গিয়ে বলল, প্রতিশোধের আগুনে জ্বলার জন্য তৈরি হও ডিয়ার। শীতল আপ্রাণ চেষ্টা করল রাজের থেকে নিজেকে ছাড়াতে, বাট পারল না। হাজার হোক একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ে কখনোই পেরে উঠবে না। শীতলের চোখ থেকে শুধু পানি পড়ছে, যা কেউ দেখছে না, এমনকি রাজও না। রাজ নিজের প্রতিশোধ নেওয়ার নেশায় আছে। ভোরের দিকে রাজ ক্লান্ত হয়ে উপর হয়ে ঘুমাচ্ছে। শীতল ব্যথায় কাঁদছে। রাজের কোনো হোশ নেই তাতে। শীতল বুঝতে পারছে না কিসের প্রতিশোধ নিচ্ছে রাজ তার কাছে। রাজের ছোঁয়ায় কোনো ভালোবাসা ছিল না, শুধু প্রতিশোধের নেশা ছিল। শীতল শাওয়ারের নিচে বসে কাঁদছে। এই কান্না কেউ শুনতে পারছে না, শুধু শীতল আর আল্লাহ তাআলা শুনছে।
শাওয়ার শেষে শীতল নামাজ পড়ল, তারপর জায়নামাজে বসে মোনাজাত ধরে কান্নাকাটি করল কতক্ষণ। শীতল কাঁদতে কাঁদতে জায়নামাজেই ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন সামনে সেই রান্নার মহিলাকে দেখতে পেল। বউরানী, ঘুম ভাঙল আপনার? রাজবাবা, মনে হয় আপনাকে সারা রাত অনেক জ্বালিয়েছে, তাই তো জায়নামাজে ঘুমিয়ে পড়েছিলেন, তাই না? আসলে থাক থাক, আর লজ্জা পেতে হবে না। এখন নিচে চলুন, আপনার সংসার আপনি বুঝে নিন। আমার সংসার? কথাটা বলতে শীতলের গলায় বেঁধে গেল। যার স্বামী এরকম হয় তার আবার সংসার? যে তাকে স্ত্রীর সম্মান দেয় না তার সাথে তো আর যাই হোক সংসার করা যায় না। কি হলো বউরানী? শীতল নিজে অজান্তে কেঁদে দিল। আপনার বাড়ির কথা মনে পড়ছে নিশ্চয়, তাই কাঁদছেন? শীতল মাথা নাড়াল। কাঁদবেন না বউরানী, রাজবাবা ভালো মানুষ। তিনি আপনাকে ভালোবেসে বিয়ে করেছে। আপনাকে তিনি অনেক সুখে রাখবে, দেখবেন। শীতল বলল, আমাকে আপনি তুমি করে বলবেন? আমি আপনার মেয়ের বয়সী। আমি তো এই বাড়ির কাজের লোক, আমি করে যা বলেছি তাই করবেন প্লিজ জজ। আমার ভালো লাগবে। ঠিক আছে বউরানী, এখন চলো আমার সাথে, তোমার সংসার বুঝে নাও। রাজ বাবা বাহিরে গিয়েছে। আর রাজের চাচা কোথায় গিয়েছে? বাজারে গিয়েছে বাজার করতে, আপনার থুড়ি থুড়ি তোমার জন্য। শীতল মহিলার কথা শুনে হেসে দিল। মহিলাটা বেশ রসিক, তা বেশ বুঝতে পারল শীতল। শীতল নিচে গিয়ে পুরো বাড়িটা দেখল। খুব সুন্দর করে বাড়িটা সাজানো। রাজদের চয়েজ আছে বলতে হবে। বাড়ির জমিদার বাড়ির মতো। আজকাল যুগে এমন বাড়ি পাওয়া বিরল। কি দেখছো বউরানী? শীতল তাকিয়ে দেখল রাজের চাচা হাসি মুখে দাঁড়িয়ে আছে। বাড়িটা দেখছিলাম। রাজের দাদা এই বাড়িটা কিনেছিলেন। অনেকে বলেন বাড়ির মালিককে নাকি পুরো টাকা দেওয়া হয়নি। অনেক দিন পর্যন্ত বাড়ির মালিক টাকার জন্য ঘুরেছে, তবুও টাকা শোধ করা হয়নি। সেই অভিশাপেই বোধহয় রাজের দাদা আর বাবা অসুস্থ হয়ে মারা গিয়েছেন। অনেকে এগুলো বলে। শীতল মনে মনে ভাবল, রাজের জঘন্য লোক হওয়ার পেছনে নিশ্চয় বংশগত কারণ আছে। যার গোড়া থেকে এমন তার তো এরকমই হওয়ার কথা। সকালে শীতল খাবার খেল না। সে রুমে গিয়ে কয়েকবার নিজের ফোন থেকে বাড়িতে কল করল, বাট কেউ ফোন ধরল না। শীতলের কান্না করাতে ভীষণ মাথা ব্যথা করছে, তাই সে বেডে বিশ্রাম নিচ্ছিল। কাজের খালা একটা প্লেটে করে নাশতা দিয়ে গিয়েছেন রুমে টেবিলের উপর। শীতল না খেয়ে উপর হয়ে শুয়ে রইল। রাজ না থাকাতে তার একটু শান্তি লাগছে। রাজ থাকলেই ঝগড়াঝাটি লেগেই থাকত। চোখটা যেই লেগেছে তখনই কারো ঠান্ডা হাতের স্পর্শ পেল। এটা যে রাজের তা শীতলের বুঝতে বাকি রইল না। কি ব্যাপার, অসময়ে ঘুমিয়ে আছো যে? শীতল হাত সরিয়ে বলল, আমার ইচ্ছে তাতে আপনার বাবার কি? জিনিস যখন আমার তাতে তো আমারই সব। জিনিস? কে জিনিস? কেন তুমি? আমার সামনে এত সুন্দর একটা জিনিস দাঁড়িয়ে আছে আর তুমি বলছো কে জিনিস? ও ফানিবে। হোয়াটস ননসেন্স? ও ড্যাডি, ইউ ক্যাল মি থিংস। অফ রাগলে তোমায় যা লাগে ডিয়ার।
তোমার রাগী ফেসের প্রেমে পড়ে গিয়েছি আমি। আমি পুরো ফিদা তোমার উপর। শীতল বড় বড় চোখ করে রাজের দিকে তাকালো। আরে বাবা, তোমার বড় বড় চোখ দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। শীতল কিছু বলল না। সে রুমের বারান্দায় চলে গেল। অনেকক্ষণ শীতল সেখানে দাঁড়িয়ে রইল। পুরো বাড়িটাকে দেখল সে। বিশাল প্লট নিয়ে বাড়িটা তৈরি হয়েছে। দেয়ালগুলো বিশাল বড়। এখানে দেয়াল টপকিয়ে বাহিরে যাওয়া যাবে না। কি দেখছো ডিয়ার? দেয়াল টপকিয়ে বাহিরে বের হয়ে পালানোর কথা ভাবছো না তো? আচমকা শীতলের মনের কথা বলাতে শীতল চমকে গেল। আমি কি চোর যে পালাবো? তাও তো ঠিক। ওখান থেকে পালতে গেলে তোমার এত সুন্দর ফিগার থাকবে না ডিয়ার। গায়ের হাড়গোড় সব ভেঙে গুঁড়ো হবে। শীতল রাগে রুমে চলে এলো। রাজের সাথে কথা বলতে তার ঘৃণা লাগে। রমে এসে দেখে প্লেট খালি। এদিকে শীতলের খিদে পেয়েছে খুব। রাজের জন্য রাতে ঠিকমতো খাওয়া হয়নি তার। কি ভাবছো? প্লেটের খাবারগুলো আমি খেয়েছি। তুমি তো আমার টাকায় খাবার খাবে না, তাই আমিই খেলাম। টাকা রোজগার করতে কষ্ট হয়, তাই নষ্ট করলাম না। কথাগুলো বলেই রাজ হেসে দিয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ল। শীতল আবার বারান্দায় গেল। সেখানে দাঁড়িয়ে থাকল দুপুর পর্যন্ত। রাজের মুখ দেখার থেকে রোদে দাঁড়িয়ে থাকবে, তবুও সেটা শান্তির হবে। দুপুরে খাবার টেবিলে শীতল খাচ্ছে, রাজও খাচ্ছে। শীতলের চিংড়ি খুব পছন্দ। যেই চিংড়ির প্লেট টাচ করল, ঠিক তখনই রাজ প্লেটটা ছো মেরে নিয়ে গেল নিজের কাছে। তারপর গপগপ করে একাই সব চিংড়ি খেয়ে নিল রাজ। একবার শীতলের দিকে তাকালো না পর্যন্ত। শীতল রাগে ডাইনিং থেকে উঠে রুমে চলে এলো। তার খুব অপমান ফিল হল। সামান্য চিংড়ি সে খেতে পারল না জানোয়ারটার জন্য। কি হয়েছে? এভাবে চলে এলে যে? আমার ইচ্ছে, রাগে বলল কথাটা শীতল। তুমিই তো বললে আমার টাকায় খাবে না, তাই তো আমিই খেয়ে ফেললাম। শীতল কিছু না বলেই চলে যেতে লাগল। রাজ শীতলের হাত ধরে নিজে কাছে এনে কানে কানে বলল, তোমার গায়ের পারফিউমটা এখনো আমার নাকে লেগে আছে ডিয়ার। শীতল চিমটি কেটে নিজেকে ছাড়াতে লাগল, বাট লাভ হল না। বৃথা চেষ্টা করো না। এই প্যাকেটটা নাও আর ওয়াশরুম থেকে পড়ে এসো। তোমাকে এখনো মন ভরে দেখনি, তাই আজ দেখব। শীতল প্যাকেটটা দূরে ছুঁড়ে মারল। আপনার দেওয়া জিন্স আমি নেব না। রাজ শীতলকে হঠাৎ কোলে তুলে নিয়ে ওয়াশরুমে গেল। তারপর শাওয়ার ছেড়ে দিয়ে শীতলকে ধরে রাখল নিচে। শীতল নিজেকে ছাড়াতে পারল না। ভিজে পুরো কাক হয়ে গিয়েছে শীতল। এখন তোমার এই আমার দেওয়া ড্রেস পরতেই হবে। এটা ছাড়া তোমার কোনো অপশন নেই। বাট আরেকটা অপশন আছে, কাপড় ছাড়াই বের হয়ে আসতে পারো। আমরা আমারাই তো, তাই না? কথাগুলো বলেই রাজ একটু হেসে শীতলকে ছেড়ে চলে এলো। শীতলের ঠান্ডা লাগছে, তাই সে প্যাকেটটা ওপেন করল। ড্রেসটা দেখে সে অবাক হয়ে গেল। একটা নাইট গ্রাউন্ড, সাদা, পুরোটাই সফট জর্জেট। এটা পরা আর না পরা একই কথা। শীতল এটা কোনোভাবেই পরবে না ঠিক করল। অনেকক্ষণ পর রাজডোর নক করল। কোথায় ডিয়ার তুমি? আমার হেল্প লাগবে? আমি কিন্তু 2 পায়ে দাঁড়িয়ে আছি হেল্পের জন্য। রাজ বারে বারে জোরে জোরে ধাক্কা দিচ্ছে।
শীতল ডোর ওপেন করো, না হলে তোমাকে আস্ত রাখব না। আমি ডোর ওপেন করলে তোমার কি অবস্থা করব সেটা ভাবতেও পারবে না। ভালোই ভালোই চলে এসো। রাজ জোরে চিৎকার করছে। শীতল এবার প্রচণ্ড ভয় পেয়ে গেল। ডোর ওপেন করলেই রাজ তাকে জবাই করবে এতে সন্দেহ নেই। শীতল আল্লাহর নাম নিচ্ছে আর কান্না করছে। রাজ সিংহের মতো গর্জন দিচ্ছে আর শীতলকে ডাকছে। শীতল এত সহজে ধমে যাওয়ার মেয়ে নয়, সে ঠিক করেছে কিছুতেই রাজের দেওয়া ড্রেস পরবে না। রাজ যদি তাকে জবাই করে ফেলেও তাহলেও না। রাজ এক পর্যায়ে ডোর ওপেন করে ফেলে। ডোর ওপেন করে রাজ দেখে শীতল ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে। তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার কথা শোনো না। আমি আমার নিজের মর্জি মতো কাজ করি। আমি কারো কথা মানতে বা শুনতে বাধ্য নয়। আমার মুখে মুখে কথা বলবে না বলে দিলাম। এটা তোমার বাড়ি নয়, এটা আমার বাড়ি, তাই আমি কথা বলবো আর তুমি শুনবে। শীতল একরাশ ঘৃণা নিয়ে রাজের দিকে তাকিয়ে রইল শুধু। রাজ খেয়াল করে দেখল শীতল তার দেওয়া ড্রেসটা বাথটাবে ডুবিয়ে রেখেছে। এবার রাজের রাগ চরম পর্যায়ে গেল। রাজ শীতলের শাড়ি আঁচল ধরে একটানে খুলতে থাকে। শীতল ভাবেনি রাজ এমন কাজ করবে। কি করছেন কি আপনি? শাড়ি ছাড়ুন প্লিজ, আল্লাহর দোহায়। যা করছি দেখতেই তো পাচ্ছ। সারা রাত শাড়ি ছাড়া ভেজা সিচুয়েশনে এখানেই থাকবে, এটাই তোমার শাস্তি। প্লিজ জজ, আমাকে ছেড়ে দিন। আমার সাথে এমন করবেন না। এই শীতে আমি এখানে থাকব কি করে? ড্রেসটা বাথটাবে ভেজানোর সময় এই কথা মনে রাখা উচিত ছিল। এখন লেট হয়ে গিয়েছে। এই শাস্তি তোমায় পেতে হবে। রাজ শীতলের শাড়ি খুলতেই শীতল চোখ বন্ধ করে দুই হাত দিয়ে নিজের শরীর ঢেকে ফেলল। রাজ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওয়াশরুমের ডোর বাহির থেকে লক করে চলে গেল। শীতল বেচারি এখনো দুই হাত দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। প্রচুর শীত লাগছে শীতলের। অলরেডি ঠান্ডাও লেগেছে শীতলের। রাজ আরাম করে পুরো বেড দখল করে ঘুমিয়ে আছে। যেন ওর মতো সুখী আর কেউ নয়। ভোর হয়েছে। শীতলের মাথাটা বেশ ভারী লাগছে। চোখ খুলে নিজেকে রাজের রুমে আবিষ্কার করল। সে তো ওয়াশরুমে ছিল, বাথরুমে কিভাবে এলো? এ কি, আমার গায়ে শুকনো কাপড় কোথা থেকে এলো? এগুলো কে পরালো? শীতল রাজকে রুমে দেখতে পেল না। রান্নার মহিলা মানে খালাকে শীতল তার পাশেই আবিষ্কার করল। একরাশ মায়া নিয়ে তার দিকে তাকিয়ে আছে খালা। বৌরানী, এখন কেমন লাগছে? জি ভালো, বাট একটু শীত করছে আর হালকা ঠান্ডা লেগেছে বোধহয়। আচ্ছা, আমি এখানে কিভাবে এলাম? রাজ বাবা বলেছেন তুমি জেদ করে রাতে গোসল করেছে আর বেশি শাওয়ার নেওয়াতে জ্ঞান হারিয়েছ। আমি তো একটু আগে এলাম তোমায় দেখতে। শীতল মনে মনে ভাবল, ভালোই নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে জানে। অবশ্য এর থেকে বেশি কিছু আশা করা যায় না রাজের কাছ থেকে। রাজ অফিসে গিয়েছে সকালে, এখনো আসেনি। শীতলের ঠান্ডা লাগাতে সে বেড রেস্ট নিচ্ছে শান্তিতে। রাজের ফেস দেখতে ইচ্ছে করে না শীতলের। এখন তো রাজ নেই, তাই শীতল কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। শীতলের এই শান্তিটুকু বেশিক্ষণ রইল না। রাজের বিয়ের খবর শুনে তার কিছু দুঃসম্পর্কের আন্টিরা বিকেলে বাসায় আসে। সবাই শীতলকে দেখতে এসেছে। শীতলকে রাজের কথা মতো আন্টিদের সামনে বসে থাকতে হলো চিড়িয়ার মতো। নানান ধরনের কথা বলছে শীতলকে আন্টি টাইপ মহিলারা। সবাই শীতলকে খোঁচা দিয়ে কথা বলছে। নতুন বউ হিসেবে শীতল তেমন কোনো কথাই বলছে না। একজন বলল, নতুন বউ, তোমার রূপ দেখেই আমাদের রাজকে পাগল বানিয়েছ মনে হয়। দেখো, তোমার রূপ শেষ হয়ে গেলে রাজ আবার চলে না যায়।
রাজও তাদের সাথে বসে আছে ল্যাপটপ নিয়ে, বাট কোনো কথা সে শুনতে পাচ্ছে না এমন ভাব করছে। আরেকজন, তা বৌরানী, তোমার ফ্যামিলিতে তোমাদের মেনে নিয়েছে তো? আমি হলে কিছুতেই আমার মেয়ের এমন কাণ্ড মেনে নিতাম না। অন্যজন, কেন মেনে নেবে না? রাজ হল হীরের টুকরো ছেলে, এমন ছেলে সবাই লোফে নেয়। বৌরানীর ভাগ্য রাজের মতো ছেলে পেয়েছে। শীতলের গা জ্বলে যাচ্ছে কথাগুলো শুনে। ইচ্ছে করছে সবগুলোর কথার ওর দিতে। শীতল সবার জন্য কি কি নাস্তা বানানো হচ্ছে তা রান্নাঘরে দেখতে গেল। তখন একটা মহিলা শীতলকে কিছু কথা বলতে রান্নাঘরে গেল। জানো বৌরানী, আমি তোমার মতো সুন্দরী ছিলাম যখন তখন আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত, যাকে বলে আমার প্রেমে অন্ধ। এখনও আমাকে একরকমই ভালোবেসে। আমি ভেবেছিলাম আমার রূপ যেদিন থাকবে না তখন এত ভালোবাসবে না আমাকে। এই দেখো না, এখনও আমাকে কলের উপর কল দিচ্ছে বাসায় যাওয়ার জন্য। আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, এজন্য কোথাও যেতে দেয় না। বাবা বাড়িতে আজ পর্যন্ত এক রাত থাকতে পারি না উনার জন্য। কথাগুলো বলেই মহিলাটা অনেক হাসল, যাকে বলে সুখের হাসি। শীতলের হঠাৎ হিংসে হল মহিলার উপর। কলেজে পড়া কালিক বান্ধবীরা বলতো শীতলের সৌন্দর্য দেখে ওর স্বামী অন্ধের মতো ওকে ভালোবাসবে। শীতলের প্রেমে অন্ধ হয়ে একবার উঠবে আর বসবে। শীতল যা বলবে তাই করবে শীতলের স্বামী। শীতলের ভাগ্য এমন হবে তা শীতল ভাবতেই পারছে না। রাজ ওকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছে, ভালোবেসে নয় বা। সবাই নাস্তা করছে আর শীতলকে নানান প্রশ্ন করছে। রাজ এসব তোয়াক্কা করছে না, সে নিজের কাজ করছে। শীতলের রূপের প্রশংসা করতে গিয়ে এক মহিলা শীতলে গায়ে আঁচড়ের দাগগুলো দেখে ফেলে। বৌরানী, রাজ তোমাকে কেমন আদর করেছে যার জন্য এমন দাগ হয়েছে? শীতলের লজ্জায় মাথা নিচু হয়ে আছে। রাজ শীতলের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে, তারপর আবার নিজের কাজে মন দিচ্ছে। সবাই হাসাহাসি করছে শীতলকে নিয়ে, যেন শীতল কোনো জোকার। সবাই চলে গেলে শীতল রুমে গিয়ে তার বাড়িতে ফোন করে। তখনই রাজসিংহের মতো গর্জে উঠে আর শীতলের হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। 1 সপ্তাহ হয়েছে রাজ আর শীতলের বিয়ের। শীতলের পরিবার এখনো মেনে নেয়নি রাজকে। শীতলের সাথে তার পরিবার সব সম্পর্ক শেষ করে দিয়েছে। কেউ শীতলের ফেস দেখতে চায় না। শীতলের অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল, সেটা সোসাইটির সবাই জানত। বিয়ে না হওয়াতে সোসাইটির সবার কাছে বেশ হেনস্থা হতে হয়েছে শীতলের পরিবারকে। রাজ অনেক খুশি হয়েছে, বিকজ সে এটাই চেয়েছিল। রাজ এই কয়দিনে শীতলকে নানাভাবে কষ্ট দিয়েছে, নানাভাবে অপমান করেছে। শীতল মুখ বুঝে সব সহ্য করছে শুধু রাজের ব্ল্যাকমেইলের কারণে। রাজের কথা মতো না চললে সে সোসাইটিতে ছড়িয়ে দেবে শীতলকে কিভাবে রাজ বিয়ে করেছে। শীতলের সিচুয়েশন দিনে দিনে আরও খারাপ হচ্ছে। রাজের নিকটতম আত্মীয় স্বজন ভাবে, অপমান করে বিয়ের ব্যাপারে। শীতলকে তারা বলে রাজের সাথে বিয়ের আগে তার কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা। এই টাইপের অনেক কথা শুনতে হয় তাকে। সে কোনো প্রতিবাদ করতে পারে না এসবের। রাজের সব অপমান মুখ বুঝে সহ্য করতে হয় তাকে। আর নীরবে সবার আড়ালে বালিশে মুখ গুজে কাঁদে। কখনো বা ওয়াশরুমে শাওয়ার ছেড়ে চিৎকার করে যেন কেউ না শুনতে পায়। শীতলের জীবনটা জাস্ট তেজপাতা বানিয়ে দিয়েছে রাজ। একটা প্রেস্টিটিউটের মতো ব্যবহার করে শীতলকে রাজ, যেন শীতল কোনো সস্তা বস্তু। শীতল এখনো জানে না তার সাথে কেন এরকম করছে রাজ।
কি তার অপরাধ? সে যতবার রাজকে জিজ্ঞাসা করেছে ততবারই রাজ তাকে বলেছে সময় হলে বলবে। তার নাকি আরও কষ্ট দেওয়ার বাকি আছে শীতলকে, তার স্বাদ মেটেনি শীতলকে কষ্ট দেওয়ার। একদিন শীতলকে নিয়ে একটা বিজনেস পার্টিতে যায় রাজ। সেখানে অনেক বিজনেসম্যানকে দেখতে পায় শীতল, যা তার পূর্ব পরিচিত। ভদ্রতার খাতিরে কথা বলতে হয় শীতলের। সেটা রাজ দেখা মাত্রই রাগে গজগজ করতে থাকে। সেই শীতলকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থাকল। শীতল সেদিকে খেয়াল করেনি। অনেক দিন পর বাহিরে এসে সে নিজেকে মক্ত পাখি মনে করছে, তার ভীষণ ভালো লাগছে সবার সাথে কথা বলে। মনের দুঃখ কিছুটা হলেও লাঘব হল শীতলের। পার্টিতে সবাই শীতলের প্রশংসা করেছে। যেটা রাজের ভালো লাগছে না, সে সহ্য করতে পারছে না শীতলের প্রশংসা। শীতলের বডি ফেস কণ্ঠ সব মনে মিলিয়ে সে একটা ইউনিক পার্সন হয়ে উঠেছে পার্টিতে। সবাই তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে গিয়েছে। রাজ তো এসব দেখে একের পর এক ড্রিঙ্ক করছে, মুখে কিছু বলতেও পারছে না শীতলকে সবার সামনে। একটা লোক রাজকে বলল, মিস্টার রাজ, আপনি লাইফে একটা ভালো কাজ করেছেন, মিসেস শীতলকে বিয়ে করে। উনার মতো লেডিকে কাছে পাওয়া মানে আসমান হাতে পাওয়া। আপনার সফলতা মিসেস শীতলের মতো ভাগ্যবতীর হাত দিয়েই তর তর করে উপরে উঠবে দেখবেন। আরেকটা লোক বলল, মিস্টার রাজ, আপনার ওয়াইফ এত সুন্দরী কি বলবো, দেখবেন আপনাকে ছেড়ে আবার চলে না যায়। আপনার বয়সের সাথে উনার বয়সের তফাতে আছে। এমন ওয়াইফরা সাধারণত সমবয়সী হ্যাশব্যান্ড লাইক করে। ভালো করে আগলে রাখবেন আপনার ওয়াইফকে, যেন আপনাকে লাইফ থেকে বাদ না দেয়। কথাগুলো বলেই সবাই রাজকে নিয়ে হাসাহাসি করল। শীতল একটু সাইডে আসতেই রাজ তার হাত গাড়িতে বসিয়ে দেয় আর পার্টি থেকে কাউকে কিছু না বলে চলে আসে শীতলকে নিয়ে। রাজ রাগে চরম সীমায় পৌঁছেছে। সে শীতলের উপর প্রচণ্ড রেগে গিয়েছে। পার্টিতে যা যা হয়েছে তা সব শীতলের জন্যই হয়েছে সেটা রাজ মনে করছে। আজকে সে শীতলকে তার অন্য একটা রূপ দেখাবে যা শীতল ভাবতেও পারবে না। শীতল চেঞ্জ করে শুতে গেল। রাজ তখন রুমের বাহিরে ছিল। শীতলে যখনই ঘুমে চোখ লেগে গেল তখনই রাজ তাকে এক ঝটকায় বেডে বসিয়ে দিল। শীতল, কি হয়েছে? ঘুমাতে দিবেন না নাকি? রাজ, আমার ঘুম হারাম করে দিয়ে তুমি ঘুমাবে তাই না? শীতল, আমি কখন আপনার ঘুম হারাম করলাম? আমি এখন ঘুমাবো, আপনি বেশি খেয়ে ফেলেছেন, তাই উল্টোপাল্টো বলেছেন। রাজ, তুমি কি করেছ তাই না? তুমি তোমার প্রেমিকদের দিয়ে আমাকে অপমান করেছ। তোমার প্রেমিকদের সাথে যখন হাসাহাসি করছিলে তখন তোমার ঘুম কোথায় গিয়েছিল? শীতল, কি সব আজে বাজে কথা বলছেন? উনারা সোসাইটির মান্যগণ্য লোক। ভদ্রতার খাতিরে কথা বলেছি। রাজ, ওই সব জানোয়ারদের ভদ্র বলবেন খবরদার, সবকটা ক্যারেক্টারলেস। অন্যের বউয়ের দিকে নজর দেয় ওসব ছোট লোকরা। অবশ্য তোমার মতো মেয়েরা ওসব লোকদের লায়ে দেয়। এখন বলো কাকে তোমার পছন্দ হয়েছে? কখন আমাকে মেরে চলে যাবে কারো সাথে? শীতল এবার রেগে রাজের গালে থাপ্পড় দিল। শীতল, অনেক বলেছেন আপনি। আর না, এবার আমি বলবো আপনি শুনবেন। অনেক অপমান করেছেন, কিছু বলিনি। আজকে অপমানের চরম সীমায় পৌঁছেছেন। নিজেকে সবার মতো ভাববেন না। আপনি একটা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ভেবেছি আপনি কখনো ঠিক হবেন আর নিজের ভুল বুঝতে পারবেন। বাট আমি ভুল ছিলাম। আপনি কখনো মানুষ হবেন না, ধর্ষক কখনো মানুষ হয় না। শীতল কথাগুলো বলেই রুমের বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো তখন রাজ শীতলকে একটানে বেডে ফেলে দিল।
আজকে জানোয়ার কাকে বলে তা তোমাকে দেখাবো। রাজ নিজের প্যান্টের বেল্ট খুলে হাতে নিল। নিজের শার্ট খুলে ফ্লোরে ফেলে দিল। রাজ প্রচুর ড্রিঙ্ক করেছে বিধায় তার হোশ হারিয়ে ফেলেছে। এসব কি করছেন আপনি? বেল্ট দিয়ে কি করবেন? রাজ একটা উড়না দিয়ে শীতলের হাত পা মুখ বেঁধে ফেলল যেন চিৎকারের আওয়াজ কেউ না শুনতে পায়। শীতলের কিছু বোঝে ওঠার আগেই রাজ বেল্ট দিয়ে অমানুষের মতো শীতলকে আঘাত করতে থাকে। ইচ্ছেমতো আঘাত করতে থাকে শীতলকে, আর শীতল চিৎকার করে কান্না করতে থাকে, বাট কেউ শুনতে পায় না তার আওয়াজ। শীতল ব্যথায় জ্ঞান হারায় একসময়, বাট রাজ তখনও থামেনি। সে শীতলকে মেরে মেরে লাল বসিয়ে দিচ্ছে শীতলের গায়ে। এক পর্যায়ে রাজ মাতাল হয়ে জ্ঞান হারিয়ে শীতলের পাশে উপর হয়ে শুয়ে পড়ে। নিজেও জানে না সে আজ কি করেছে। অমানুষের মতো শীতলকে মেরেছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই। এদিকে রোদ শীতলের উপর অভিমান ভুলে গিয়ে শীতলকে দেখতে যায় রাজের বাড়ি। রাত তখন 11টা হয়েছে। তার বাবা কাছ থেকে লুকিয়ে এত রাতে শীতলকে দেখতে এসেছে। রোদের খটকা লাগছে তাদের বিয়ে নিয়ে। শীতলের মতো মেয়ে এমন অবাধ্য হতে পারে না। বোনের মায়ার টানে সব ভুলে গিয়ে রাজের বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে সে, শুধু ভেতরে যাওয়ার অপেক্ষা। কষ্ট আর ঘৃণা থেকে যে ভালোবাসার জন্ম হয় তা বেশি সুখের আর মিষ্টির হয়। রাজ একদিন শীতলকে অন্ধের মতো ভালোবাসবে, যা কেউ কখনো দেখেনি। সেই পর্যন্ত ওয়েট করতে থাকুন। চলবে।